রাস্তার টোকাই থেকে শুরু করে এনসিপি কিংবা এ ধরনের আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা তারা কথায় কথায় ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। সরকারের বিশেষ একটি স্পর্শকাতর শক্তিশালী বাহিনীকে কথায় কথায় ভেঙে ফেলার হুমকি প্রদর্শন করছে। 13ই আগস্ট আর ঠিক একদিন পরে ঐতিহাসিক 15ই আগস্ট, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে তিনি নিহত হয়েছিলেন, আওয়ামী লীগের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। তবে সরকার পরিবর্তনের পর আগে রাষ্ট্রীয়ভাবে এই দিবসটাকে শোক দিবস পালন করা হলেও বেশ কিছু পরিবর্তন ঘটেছে। তবে এই মুহূর্তে আগামী 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি? গণমাধ্যমে, গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি যে 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে। আপনাদেরকে একটা তথ্য আমি জানাই, আমরা বিএনপি বিতে দীর্ঘ বছর ধরে কাজ করি। বিএনপির সঙ্গে আমাদের যোগাযোগটা থাকে, আমার পেশাগত কারণে রাখতে হয়, এবং সেই সোর্স, আমার সোর্সে আমি অনেক সময় আপনাদেরকে বলি যেগুলো আমি নিশ্চিতের উপর সুনিশ্চিত হই, তখনই আমি শুধু কথাগুলো। একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলছেন যে নির্বাচনকালীন সরকারে তিনি থাকবেন না, তাহলে এনসিপিতে যোগ দেবেন। আসলে যোগ দেবেন এবং নির্বাচন করবেন। সেইভাবেই মুরাদনগর রীতিমতো তোলপাড়া বেশ কিছুদিন থেকে, সেই পুরনো রাজনীতিবিদ কায়কোবাদ ওনার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে, আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ, নানানভাবে নানান যখন বিপর্যস্ত, নানা পরিস্থিতি, তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশগুলো একটু দেখি। দর্শক, সালাম শুভেচ্ছা হলো আপনাদের সামনে, আমি আতিক রহমান পূর্ণিয়া। আপনাদেরকে একটা তথ্য আমি জানাই, আমরা বিএনপি বিতে দীর্ঘ বছর ধরে কাজ করি। বিএনপির সঙ্গে আমাদের যোগাযোগটা থাকে, আমার পেশাগত কারণে রাখতে হয়, এবং সেই সোর্স, আমার সোর্সে আমি অনেক সময় আপনাদেরকে বলি যেগুলো আমি নিশ্চিতের উপর সুনিশ্চিত হই, তখনই আমি শুধু কথাগুলো বলি। আমি মিডিয়াতেও সাংবাদিকতা, একদম মেইনস্ট্রিম মিডিয়াতে থাকা অবস্থায় আমি সেই কাজটি করতাম। বিএনপি একেবারে দলীয় সিদ্ধান্ত, বিএনপি আর ছাড় দিবে না। এর আগে একটা আলোচনা আপনাদেরকে বলছিলাম, এই যে বিএনপি নেতাদেরকে চাছা ছোলা করে, বেয়াদবি করে এনসিপির বাচ্চা বাচ্চা ছেলে পেলেগুলা, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, কাকে বাদ দেয়নি। শুরু করেছিল শামসুজ্জামান দুদু থেকে, তারপরে সালাউদ্দিন আহমেদ, ফজলুর রহমান, এখন হাবিবুর রহমান, সব মিলিয়ে। হাবিবুর রহমানের বক্তব্য আমরা সমর্থন করি না, কিন্তু ফজলুর রহমান ডিফারেন্ট কেস, একদম ডিফারেন্ট। ফজলুর রহমান যেদিন কথা বলেন তাতেই তো ফজলুর রহমান এদেরকে অনেক মান দিয়ে ফেলেছেন। আচ্ছা, যাই হোক, সেই সার্জিস আলমের বিরুদ্ধে এনসিপির নেতা একটা মামলা হয়েছে গাজীপুরে। এই মামলাটা টোটালি শুধু গাজীপুরের একটি থানা বিএনপি না, গাজীপুর জেলা বিএনপি, বাংলাদেশের সেন্ট্রাল বিএনপি এবং লন্ডনের টোটাল গ্রিন সিগন্যাল নিয়ে সার্জিস আলমের বিরুদ্ধে মামলাটা হয়েছে। এই মামলায় তার তেমন কিছু হয়ে যাবে, জেল জরিমানা এগুলো হয়তো হবে না, কারণ বাংলাদেশে এইসব মানহানি মামলার কি হয় না হয় আপনারা জানেন, সেরকম কিছু হবে না। কিন্তু বিএনপি এদের যে বার বেড়েছে, সেই বার দেখে এখন বলছে যে কিছু একটা করতে হবে। আর একটা উদাহরণ দিই, আইনজীবী ফোরাম, বিএনপি পন্থী আইনজীবী ফোরাম, তারাও মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে না, অন্তত এই যে বাচ্চা কাচ্চা ছেলে পেলে সমন্বয়ক এনসিপি, এরা আদালতে যা করে, এরা লয়ার কোর্টে করে, এরা জজ কোর্টে করে, এরা যেন অন্তত হাইকোর্টে এসে আর তামসা করতে না পারে, এই ব্যাপারে বিএনপির আইনজীবী ফোরাম সচেতন থাকবে। তার মানে এনসিপি কে তারা আর আগের মতন কোনো ছাড় সুযোগ দিবে না। এটার আরো একটা প্রমাণ দিয়ে আমি আপনাদেরকে, সার্জিস আলমের নামে যে অপূরণীয় ক্ষতির দাবি করে একটি মামলা হয়েছে, আপনারা জানেন যে গাজীপুরের বাসন থানা বিএনপির সভাপতি সাংবাদিক আসদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িত সাংবাদিক তুহিন হত্যায়, আসদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে আদালতে মানহানি মামলা করেছেন এক বিএনপি নেতা। এটা মঙ্গলবারে হয়েছে মামলাটা গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, যেটার বাদী হচ্ছেন বাসন থানা, গাজীপুরের বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। আপনারা জেনে গেছেন, এবং সেখানে এই তানভীর সিরাজের একটি
কমেন্ট আছে, মন্তব্য আছে। এই মন্তব্যটা আমি আপনাদেরকে পড়ে শুনাই। এর মধ্যে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন, যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। গাজীপুর পুলিশ জানিয়েছে এটা রাজনৈতিক বিষয় না, এটা ওই সন্ত্রাসীরা চট করে করেছে, যেহেতু সার্জিস বলেছিল যে এটা বিএনপির কাজ। তাই দলের নির্দেশনায়, যিনি মামলা করেছেন বলছেন যে দলের নির্দেশনায় অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করতে আসলাম, আশা করি ন্যায় বিচার পাবো। মানে আমি যে কথাটা বলছি সেটাই সত্য, যে বিএনপি নীতিগতভাবে ডিসিশন নিয়েছে। এরপরে সার্জিসের মাথা তার কিভাবে ছিঁড়েছে সেটা যদি পরের খবরটায় যান, এই খবরটার পরে সার্জিসের আদতেও তার কিছুটা ছিঁড়েছে। সে আরেক অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা মারছে, সেখানে সে বলছে ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং ফজলুর রহমানের মতো লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপি কে পরামর্শ দেয় 2 দিনের বৈরাগী সার্জিস আলম। দেখেন এই দেশের রাজনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এবং সেখানে সে বলছে কি, অতীতে নেতাদের আদালতে হাজিরা দেওয়ার ঘটনা দেখে অনুপ্রাণিত হতেন জানিয়ে সার্জিস আলম বলেন, আজ আমি যদি বিএনপি কোন নেতার বিরুদ্ধে অন্যায়ের নামে সত্য কথা বলি, আমার নামে 10 কোটি টাকা মামলা করা হয়, আমরা স্তব্ধ থাকবো না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কিংবা এনসিপি, আমরা ছাড় দেবো না। গরম বক্তৃতা। তারপরে বলে বিএনপি নেতা ফজলুর রহমান হাবিবুর রহমান প্রসঙ্গে সার্জিস আলম বলেন, তাদের বক্তব্য শিক্ষার্থীদের আহত করে। আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপি প্রতিনিধিত্ব করে না। সত্যিকার অর্থে যদি আমাদের দেশের প্রতি ভালোবাসা থাকে, তাহলে বিএনপি সেন্ট্রাল অফিস থেকে এইসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিএনপি তো ব্যবস্থা নেয়, 4-5 হাজার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সার্জিস আলমের প্রেসক্রিপশন দেওয়া লাগে। ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হইলে এমনিতেই বিএনপি ব্যবস্থা নিবে না। কারণ হচ্ছে বিএনপি তার নিজের অস্তিত্বে নিজে কামড় দিবে সার্জিসের প্রেসক্রিপশনে। আমি তো বলেছি বিএনপি মুক্তিযোদ্ধার দল, বিএনপি মনে করে স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেই দলের প্রতিষ্ঠাতা। বিএনপি একজন সেক্টর কমান্ডারের প্রতিষ্ঠিত করা দল, সেই দল গিয়ে আরেক মুক্তিযোদ্ধারে বের করে দিবে, মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। ইন্টারেস্টিং না? আর বলছে যে দেশের প্রতি ভালোবাসা আছে কিনা, ছাত্রদের নাম এনেছে, ছাত্ররা আছে এখন মাঠে। ছাত্ররা কেউ আছে? ছাত্ররা তো পড়াশোনায় গিয়ে বসেছে, মাঠে তো আছেন আপনারা। ওই যে আমি বলেছি একজন কদু হয়েছে এই 1 বছরে, ফুলে ফেপে গায়ে গতরে লেবার সেটে বাসে ফুলে ফেপে একজন চকচকে কদু হয়েছে। এখন এই কদুরা তারা ফজলুর রহমানের মতো মানুষ, যারা শেখ হাসিনা, আওয়ামী লীগ, অনাচার অত্যাচারের বিরুদ্ধে কথা বলে এসছে। এখনো অনাচার অত্যাচারের বাইরে দেশ কিনা, এটা দেশের মানুষ। আপনারা তো ঘুরছেন, আপনারা তো ওই কি সাজুয়া জানে বসে আপনারা পদযাত্রা করেন, যান না রিয়েল পদযাত্রা করে গ্রামের মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করেন তো, গ্রামের মানুষের কাছে আপনাদের অবস্থান কি, আপনাদের ইমেজ কোথায়। আর ফজলুর রহমানের ইমেজ জানতে হইলে আপনি যান আপনাকে তার নির্বাচনী এলাকায় বা তার জেলা কিশোরগঞ্জে যান না, গিয়ে হাটে মাঠে ছদ্মবেশে বেশিক্ষণ ঘোরা লাগবে, 2-4-5 ঘন্টা ঘুরেন, তাহলে বুঝতে পারবেন যে তাকে আপনারা যে চোখে দেখেন, যে আপনার কথা বাংলাদেশের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, সেটার প্রতিবাদ করছে ফজলুর রহমান। এখন সেটাকে আপনার সহ্য হচ্ছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলছেন যে নির্বাচনকালীন সরকারে তিনি থাকবেন না, তাহলে এনসিপিতে যোগ দেবেন। আসলে যোগ দেবেন এবং নির্বাচন করবেন। সেইভাবেই মুরাদনগর রীতিমতো তোলপাড়া বেশ কিছুদিন থেকে। সেই পুরনো রাজনীতিবিদ কায়কোবাদ, ওনার সাথে যেই পরিমাণ দ্বন্দ্ব সংঘাত ওই এলাকার বিএনপির সাথে, এটা খুবই অনাকাঙ্ক্ষিত, অনুচিত। মানে ওনার মতন একজন রাজনীতিবিদ, পরীক্ষিত রাজনীতিবিদ এবং এত সাফার করছেন, তার সাথে টেক্কা দেয়া উচিত হয়নি এবং একটা সমঝোতামূলকভাবে চলা উচিত ছিল। কিন্তু দ্বন্দ্ব সংঘাত সেটা খুব বাজে অবস্থায়, সেখানে আবার তার বাবার নাম বারবার চলে আসছে। নির্বাচনকালীন সরকার না। আমি মনে করি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার, আমি বারবার বলি যে তাদের প্রতি আমার চরম শ্রদ্ধা আছে, পরম ভালোবাসা আছে। এই ভালোবাসা এবং শ্রদ্ধার সত্ত্বেও আমি মনে করি যে যারা এনসিপি করবেন, যোগ দেবেন, নিশ্চয়ই অনেক আগে থেকে চিন্তা করছেন, তারা দয়া করে সরকার থেকে চলে যান। ডক্টর মোহাম্মদ ইউনূস বলতে পারবেন না, কারণ তিনি বলেছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসছে। আসলে তাই, নাহিদ ইসলাম, সার্জিস, আসিফ, হাসনাত এরাই তো সিদ্ধান্ত নিয়েছে। এখন তিনি বলেন কিভাবে যে বাবা তোমরা যাও, মানে আমার জন্য একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছি, আমি নিরপেক্ষ থাকি। এটা তাদের উচিত যে মুক্ত করে দেয়া, নিজেরা দলে করা। কারণ এখন শেষ মুহূর্তে যে আমি সরকার থেকে পদত্যাগ করেই এনসিপিতে জয়েন করবো, নাহিদ ইসলাম যেটা করছে এটা দৃষ্টিকটু, এটা মানুষ বোঝে। কেন আপনি সমালোচনার মানে এই তীর বারবার আপনার দিকে ছুটবে? আপনি কেন সেই সুযোগটা দেবেন? আপনি তো জানেন আপনি কে কি করবেন, তাহলে আপনি কেন দরকার? সুতরাং যেটা বলছে যে নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা থাকবে না, সেই সিদ্ধান্তটা এখনই নিয়ে নিলে ভালো হয়। সে এখনই এলাকার মাঠে ঘাটে ঘুরে বেড়াক, মানুষকে সংগঠিত করুক। এনসিপি নতুন যে তারা স্লোগান দিচ্ছে ইনকলাব জিন্দাবাদ বলতেছে, তারপর কি নতুন সংবিধান চাই, যা চাই, মানে জনমত গঠন করুক। তো সেটা সরকার থাকলে তো হয় না। সরকার থাকলে বরং যেটা বারবার সমালোচনা আছে, সরকারের সুযোগ সুবিধা নিচ্ছে, হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে, এটা করতেছে, তা করতেছে, তার বাবা
ঠিকাদারের লাইসেন্স করতেছে, এই সমস্ত সমালোচনাগুলো, এটা জনপ্রিয়তাটা তাদের বোঝা উচিত যে আমরা গত বছর 5ই আগস্ট জুলাই মাসে যেই জনপ্রিয়তাটা ছিল সেই লেভেলটা কি এখনো আছে নাকি সেটা নিচের দিকে নামছে। যদি নিচের দিকে নামে তাহলে সিদ্ধান্ত নেওয়া আছে। দেখেন শেখ হাসিনার আমরা এত সমালোচনা করি, শেখ হাসিনাও তো বুঝলো না যে তার পায়ের তলার মাটি একদম সরে যে একদম পানির উপরে ভেসেছিল। যদি বুঝতো তাহলে নির্বাচন দিত আর সরে দাঁড়াতো। শেষ মুহূর্তে মানে ক্ষমতায় থাকার জন্য কি কি করছে আপনারা জানেন। তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা তরুণ, তাদের অনেক দূর যেতে হবে। তো এখনই যদি এই সুযোগ সুবিধাগুলি নিয়ে তারা শেষ মুহূর্তে যদি মানে সরকারে না থাকেন, দলে যোগ দেন, এতে দলেরও খুব একটা লাভ হবে না, ব্যক্তিগতভাবেও তারা খুব মানে যে সঠিক কাজ করছেন এটা কিন্তু মানুষ মনে করবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগেই কি নাহিদ ইসলামের মতো উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন আসিফ মাহমুদ, তেমনটা ইঙ্গিত রয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা। সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন 2018 সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত, তাই নির্বাচনের তফসিল ঘোষণা আগেই সরকার থেকে সরে যাব। তো যেখানে পরিষ্কার, এখানে ওয়াহিদুদ্দিন মাহমুদ আছেন, সালাউদ্দিন আহমেদ আছেন, তারপরে ব্রিগেডিয়ার সাখাওয়াত আছেন, তারা যেখানে রাজনীতির কথা চিন্তা করছেন না, দুই একজন রাজনীতির কথা চিন্তা করবেন, সরকারে থাকবেন, আবার পরে মানে এনসিপিতে যোগ দেবেন, এটা ভালো দেখাচ্ছে না। আমি বারবার বলছি যে তাদের নিজেদের স্বার্থে আরো স্বচ্ছ পরিষ্কার থাকার জন্য সরে আসা উচিত। রাজনীতিতে আছে এমন কয়েকজন, সরকারে আছে মাহফুজ আলম সহ আরো যদি কেউ থেকে থাকেন, এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলে মনে করছেন তিনি। কারণ হিসাবে ব্যাখ্যা দেন, প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান, তাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন যেন না আসছে, তো সেই কারণেই তো সরে যাওয়া দরকার। ভালো, এটাই মানে এনসিপিতেই যোগ দেবেন কিনা সেটা স্পষ্ট করেননি, এটা নিয়ে অলরেডি রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, সুতরাং সরে আসাটা ভালো। আবারও বলি, নির্বাচনকালীন সরকার পর্যন্ত অপেক্ষা না করে এখনই সরে যাওয়াটা সবচেয়ে উত্তম সিদ্ধান্ত হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে 13ই আগস্ট, আর ঠিক একদিন পরে ঐতিহাসিক 15ই আগস্ট, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে তিনি নিহত হয়েছিলেন। আওয়ামী লীগের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। তবে সরকার পরিবর্তনের পর আগে রাষ্ট্রীয়ভাবে এই দিবসটাকে শোক দিবস পালন করা হলেও বেশ কিছু পরিবর্তন ঘটেছে। তবে এই মুহূর্তে আগামী 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি? গণমাধ্যমে, গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি যে 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে। আপা আসবে, বাংলাদেশ হাসবে, এই ডায়লগে বিশ্বাসী আওয়ামী লীগের অনুসারীদের মধ্যে একটা বড় অংশকে ট্রেন করিয়েছেন শেখ হাসিনা, দাবি হচ্ছে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর। আর এর মাঝখানে আমাদের সেনাবাহিনীর একজন মেজর সাদিক, তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন। এর কিছুদিন পর তার স্ত্রী, যিনি আছেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন, তিনিও গ্রেপ্তার হয়েছেন। আর তার গ্রেপ্তারের পর তিনি আদালতে যে জবানবন্দি দিয়েছেন, সেখান থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে আগামী 15ই আগস্ট আওয়ামী লীগ বড় কোনো কিছু ঘটানোর পরিকল্পনা করছে, তবে সফল হবে না দাবি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হতো, কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হতো। টার্গেট, শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবে বা ওনাকে ফেরানোর জন্য একটা প্রস্তুতি গ্রহণ করা হবে, আওয়ামী লীগের একটা নিজস্ব কমান্ডো বাহিনী থাকবে, যেমনটা 1971 সালে স্বাধীনতার পরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, তখনও রক্ষী বাহিনী শব্দটা আমরা শুনতে পেয়েছিলাম। সম্ভবত ওই টাইপেরই কিছু একটা তৈরি করা হচ্ছে। আর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত আমাদের এই মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের স্পিচ রেকর্ড করেছেন। আর সেখানে তিনি দায় স্বীকার করেছেন যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ইস্যুতে কানেক্টেড। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এখন আমরা যতটুকু দেখছি যে 8ই জুলাই বসুন্ধরা সংলগ্ন কেভি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের একটি গোপন বৈঠকের আয়োজন চলছিল। আর 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কর্মকর্তারা মিলে 300-400 জন অংশ নেন। সেখানে তারা সরকার বিরোধী স্লোগানও দিয়েছিলেন। বৈঠকে পরিকল্পনা করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবেন। আর এক পর্যায়ে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। এই ঘটনায় 13ই জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি তিনি দায়ের করেন। আর বেশিরভাগ মানুষই বলছে যে আগামী 15ই আগস্টকে ওই দিবস কেন্দ্র করে আসলে এই গেরিলা প্রশিক্ষণ বা কমান্ডো বাহিনীর যে প্রশিক্ষণ, সেই কর্মকাণ্ডগুলো চলছিল। টার্গেট ছিল যে 15ই আগস্ট এবার একটা ভিন্ন কিছু ঘটবে, একটা প্রতি বিপ্লব ঘটবে, মানে বিপ্লবের পরে পাল্টা বিপ্লব ঘটবে। সেই বিপ্লবের মাধ্যমে আপনার আওয়ামী লীগ দেশে কামব্যাক করবে। বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের অনেক অনুসারী আছে, কিন্তু সবাই গর্তের মধ্যে ঢুকে গেছে।
কেউ ভুল পাল্টাইছে, যেমনটা আওয়ামী লীগের আমলে জামাত ইসলাম ভুল পাল্টাই কিন্তু আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছিল, তাই না? আমরা বিভিন্ন জায়গায় এখন এগুলো দেখছি। আবার অনেক জায়গায় বিএনপিও মনে করেন যে চুপচাপ আওয়ামী লীগের সাথে ম্যানেজ করা চলছে। আমি আমার এলাকার অনেকেরই চিনি যে আওয়ামী লীগের একদম মানে ঊর্ধ্বতন নেতাদের সাথে বা লোকাল জনপ্রিয় নেতাদের সাথে ঘুরতো টুরতো, ছবি তুলতো, এলাকায় মানুষ বুঝতেই পারে নাই এই লোক যে বিএনপি বা জামাত ইসলাম। এখন যখন সরকার পরিবর্তন ঘটছে, এখন থেকে তিনি আবার বিএনপির লোক। তো এরকম অনেক জায়গায় আছে যে মানে ভুল পাল্টাইয়া লেজ ধরে তখন চলছে, এখন আবার কোথাও কোথাও চলা হচ্ছে। আপনি দেখবেন বাংলাদেশের অনেক জায়গায় যখন বিএনপির কমিটিগুলো হচ্ছে, ছাত্রদল বা বিভিন্ন জায়গায়, সেখানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেক ব্যক্তিদেরকে দেখা যাচ্ছে। আবার এনসিপির মধ্যে কিন্তু একই ঘটনা আছে, সরমোনাই পীরের হাত পাখার মধ্যে অনেক আওয়ামী লীগ ঢুকে গেছে। তো এরা হচ্ছে কি মানে সার্ভাইভ করা লাগবে। আবার বাংলাদেশে আর একটা ট্রেন্ড আছে, এই যে আওয়ামী লীগের একজন মানুষ, তিনি হয়তো রাজনীতি করতেন, এলাকার একটা পোস্টে কমিটিতে ছিলেন, কিন্তু কোনো খারাপ মানুষ না, বাট সরকার পরিবর্তনের পর এই লোক ব্যবসা চালাইতে হবে, এখন তাকে কোনো না কোনো একটা লেয়াজু মেনটেন করে বুঝ দিয়া চলা লাগতেছে, কারণ বাংলাদেশে আমরা এই কাজগুলা করি। এখন বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসা, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, ন্যূনতম 6 বছরের আগে আওয়ামী লীগের এই দেশে ফিরে আসা, রাজনীতি করা, এগুলো অনেক কঠিন হয়ে যাবে। আপনি পারসেপশনটা বুঝতে হবে। সমস্যা হয় কি, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে একটা দুঃস্বপ্নের মতন মনে হচ্ছে, বাট এটা ঘটবে। আমরা যারা কথা বলছি, আমাদেরকে আইনি মার পেছে ফেলা হয়েছিল না? বলতাম তো আগে থেকে যে এরকম একটা দিন আসবে। আবার এখনো যারা বিভিন্ন দলের মধ্যে অতি উৎসাহী ভূমিকায় আছে, এটা মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ সরকারেরও পতন হয়েছিল। আর এত দ্রুত কামব্যাক করা, অ্যাকশন ভূমিকা দিয়ে আপনি সিনেমাটিক স্টাইলে আপনি কামব্যাক করবেন, এটা কিন্তু হবে না। কারণ এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে 100টা ইস্যু নিয়ে বিভাজন আছে, কিন্তু বিশ্বাস করেন যখনই শেখ হাসিনা ইস্যু আসে, আওয়ামী লীগ ইস্যু আসে, সবাই একটা জায়গায় চলে আসে। কেন? কারণ আওয়ামী লীগকে যে কোনো মূল্যে রুখতে হবে। আর এই মুহূর্তে টোটাল যে সেটআপমেন্ট, এখানে আওয়ামী লীগের পা রাখার বাংলাদেশে এই মুহূর্তে আসলেই জায়গা নাই। আর নাহলে আপনি ট্রাই করে দেখেন, 24 ঘন্টা লাগবে আপনার গ্রেপ্তার হইতে, 10টা মামলা হইতে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। রাস্তার টোকাই থেকে শুরু করে এনসিপি কিংবা এ ধরনের আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা তারা কথায় কথায় ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। সরকারের বিশেষ একটি স্পর্শকাতর শক্তিশালী বাহিনীকে কথায় কথায় ভেঙে ফেলার হুমকি প্রদর্শন করছে। সেনাবাহিনী কি সত্যিই আসলে এতটা হালকা হয়ে গেল? যদি তাই হয়ে থাকে, তারা হালকা করল। আওয়ামী লীগ সরকারের সময় সামরিক গোয়েন্দা সংস্থার ডিজিএফআই-এর অতি উৎসাহী কিছু শীর্ষ কর্মকর্তা, তারা অবশ্যই মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করেছে, যার শিকার আমি নিজেও। আমরাও তো ডিজিএফআই-এর সমালোচনা করেছি, কিন্তু এই ভাষায় আমাদেরকে সরকারের দালালি করার জন্য নানানভাবে চাপ প্রয়োগ করতো, বিভিন্নভাবে। আমরা নত হইনি, সমালোচনাও করেছি, গত 1 বছর ধরেও নানান প্রসঙ্গে সমালোচনা করেছি। কিন্তু এই যে রাস্তার টোকাই থেকে শুরু করে কথিত এখন যারা রাজনীতিবিদ হয়েছেন, তারা যে নোংরা ভাষা আক্রমণ করছেন, নিশ্চয়ই আমরা সে ভাষায় কথা বলিনি, কখনো বলতে চাই না, বলার কোনো কারণও নেই। এবং এই কথাগুলো কী কারণে বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি, গত মঙ্গলবার তাদের অন্যতম উইং জাতীয় যুবশক্তি সম্মেলনে যে মন্তব্য করলেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমি তারপরে একটু বলি। তিনি বলছেন যে একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে, তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ জানতে পারে না, তাদের কোনো দায়িত্ববোধ নেই, জবাবদিহিতা নেই, স্বচ্ছতা নেই, তাদের একটাই কাজ মানুষকে ভয় ভীতি প্রদর্শন করা। কিছু হলেই আয়নাঘরে তুলে নিয়ে যাই, আপনাদের আয়নাঘর আমরা ভেঙে দিয়েছি, সামনে যদি এই ধরনের প্রচেষ্টা করা হয়, আমরা আয়নাঘর কেন ডিজিএফআই এর দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আপনারা সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে। এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন।